লস অ্যাঞ্জেলসের তাণ্ডবে বেকায়দায় ট্রাম্প, নেমেছে মেরিন সেনা, লাইভ নিউজে গুলিবিদ্ধ অস্ট্রেলীয় সাংবাদিক। গাজা অভিমুখী স্বেচ্ছাসেবীদের মধ্যে ইসরায়েল ছাড়লেন থুনবার্গ, বাকিদের বিতরণের হুমকি, বিকল্প গন্তব্য কি কারাগার? অস্ট্রিয়ার গুলিতে ঝাঁঝরা স্কুলের শিক্ষক শিক্ষার্থী, ব্যক্তিগত অস্ত্রের আধিক্যই কি কারণ নাকি সহপাঠীদের কটাক্ষ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ধরপাকড় অভিযানকে কেন্দ্র করে অভিবাসীদের তাণ্ডবে উত্তাল লস অ্যাঞ্জেলসে। ন্যাশনাল গার্ড নামেও কোনো কুল কিনারা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ট্রাম্প এবারে আরও কঠিন পথ ধরেছেন। নামিয়েছেন প্রায় 700 মেরিন সেনা, নেমেছে ন্যাশনাল গার্ডের আরও 2000 সদস্য। ঘোলাটে পরিস্থিতিতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। একই সাথে আইনি আর বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন ট্রাম্প? শেষমেশ কি সমঝোতায় আসবেন নাকি আরও আগ্রাসী হয়ে তাল গোল পাকিয়ে ফেলবেন? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ধরপাকড়ের প্রতিবাদে এভাবেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের অবৈধ অভিবাসীরা। বর্ণবাদী আখ্যায়িত করে তারা ক্ষোভ ঝাড়ছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার শুরু হওয়া বিক্ষোভ চতুর্থ দিনে এসে আরও বিশাল আকার ধারণ করেছে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভ দমাতে ফাঁকা গুলি, টিয়ার শেল ও লাঠিচার্জ করছে পুলিশ। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভ দমাতে লস অ্যাঞ্জেলেস শহরে আরও 2000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির সেনাবাহিনী বলছে বিক্ষোভ ঠেকাতে অন্যান্য বাহিনীকে সহায়তা করতেই মেরিন সদস্য মোতায়েনের সিদ্ধান্ত। ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। কারো মতামত না নিয়ে বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনকে অযৌক্তিক অভিহিত করে এর বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন তিনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ন্যাশনাল গার্ড মোতায়েন না করলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। ক্যালিফোর্নিয়ার গভর্নর একজন অযোগ্য লোক। দেখুন, তার জন্য রাজ্যটি ধ্বংসের মুখে। আমি গার্ড মোতায়েন না করলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যেত। প্রয়োজনে আরো গার্ড মোতায়েন করা হবে। যে কোনোভাবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সেজন্য যা করা দরকার প্রশাসন সেটাই করবে। লস অ্যাঞ্জেলেস ও এর আশেপাশের এলাকায় এই বিক্ষোভ শুরু হয় গেল শুক্রবার। সোমবারের মধ্যেই এটি ব্যাপক আকার ধারণ করে। এরই মধ্যে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। সড়ক অবরোধ সহ গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এ পর্যন্ত 200 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তবে ছেড়েও দেওয়া হয়েছে প্রায় 150 জনকে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী বিক্ষোভের সংবাদ প্রচারের সময় অস্ট্রেলিয়ার 9 নিউজের নারী সাংবাদিক লরেন তোমাসি পুলিশের গুলিতে আহত হয়েছেন। সরাসরি সম্প্রচারের সময় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে ক্যামেরায়। এই ঘটনায় সাংবাদিকদের ঝুঁকি এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা আর উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। হাতে অস্ত্র থাকলে যেন কোনো কিছুই পরোয়া করতে হয় না, সেটিই প্রমাণ করে দিলেন এই পুলিশ সদস্য। ইসরায়েলি কায়দায় লাইভ ক্যামেরার সামনেই গুলি চালিয়ে দেখালেন চরম ধৃষ্টতা। রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতিবাদে উত্তপ্ত ছিল গোটা লস অ্যাঞ্জেলস। এক পর্যায়ে সেখানকার পুলিশ ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল গার্ড সৈন্যরা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর সেই সংবাদই প্রচার করছিলেন অস্ট্রেলিয়ার গণমাধ্যম 9 নিউজের নারী সাংবাদিক লরেন তোমাসি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে 9 নিউজের মার্কিন প্রতিনিধি লরেন তোমাজি ঘটনার সময় ক্যামেরার সামনে খবর জানাচ্ছিলেন। তিনি বলছিলেন, ঘন্টার পর ঘন্টা নীরবতার পর পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট ঘোড়ায় চড়ে বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়ে লস অ্যাঞ্জেলসের কেন্দ্রস্থল থেকে তাদের সরিয়ে দিচ্ছে।
লরেনের লাইফ শেষ হতে না হতে আচমকাই ঘটে যায় এক দুর্ঘটনা। নিরাপত্তা বাহিনীর এক সদস্য ওই সাংবাদিক এবং তার ক্যামেরাম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়েন, যা সরাসরি এসে লরেনের পায়ে আঘাত করে। আর এই পুরো ঘটনায় ধরা পড়ে 9 নিউজের ক্যামেরায়। পরবর্তীতে 9 নিউজ এক বিবৃতিতে জানিয়েছে, এই বিক্ষোভ লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারকে কেন্দ্র করেছিল, যেখান থেকে অনেককে আটকও করা হয়েছে। আর সেখানেই লরেন তোমাসি একটি রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন। 9 নিউজ জানিয়েছে, লরেন তোমাসি ও তার ক্যামেরা অপারেটর নিরাপদে আছেন এবং তারা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তবে এই ঘটনা সাংবাদিকতার ঝুঁকিপূর্ণ বাস্তবতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে অস্ট্রেলিয়ার গ্রিনস পার্টির সিনেটর সারা হ্যানসন ইয়াং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে মার্কিন প্রশাসনের কাছে জরুরি ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষের একজন অস্ট্রেলিয়ান সাংবাদিককে গুলি করা সত্যি মর্মান্তিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত 6 জুন লস অ্যাঞ্জেলসে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযানের নামে ক্যালিফোর্নিয়া পুলিশ এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগের আইন প্রয়োগকারী বাহিনী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই সেই অভিযান চলাকালে লস অ্যাঞ্জেলসের উপশহর প্যারামাউন্টে পুলিশ ও আইসিই সদস্যদের সঙ্গে সংঘাত শুরু হয় অভিবাসন প্রত্যাশীদের। প্যারামাউন্ট উপশহরটি মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসী অধ্যুষিত। এসব অভিবাসীদের বেশিরভাগেরই বসবাসের বৈধ নথিপত্র নেই এবং তারা নিজেদের মধ্যে স্প্যানিশ ভাষায় কথা বলেন। বিক্ষোভকারীরা সরকারি কোনো ভবনে হামলা না করলেও শনিবার থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা ও সরকারি সম্পত্তির ক্ষতি সাধনের অভিযোগে এ পর্যন্ত 2 শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ঈদের তৃতীয় দিনেও ত্রাণ বিতরণ কেন্দ্রে 20 জন সহ গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত 60 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এদিকে গাজা অভিমুখে জাহাজে হামলা চালিয়ে আটক স্বেচ্ছাসেবীদের মধ্য থেকে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে ফ্রান্সগামী বিমানে তুলে দিয়েছে ইসরায়েল। গাজার আল কুদস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে আহত শতাধিক ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত 124 জনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সোমবার গাজা সিটির দক্ষিণে নেতজারিম করিডোরের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিদের লক্ষ্য করে দখলদার সেনারা গুলি করলে হতাহতের এই ঘটনা হয়। একই দিনে উত্তর গাজার জাবালিয়া আল বালাদে 9 জন, খান ইয়েনিসের কাছাকাছি আল মাওয়াসিতে 3 জন সহ একাধিক এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ আর স্থল অভিযানে অন্তত 40 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এদিকে গাজা অভিমুখী স্বেচ্ছাসেবীদের ইসরায়েলে ধরে নেয়ার ঘটনায় নিজ নিজ দেশের নাগরিকদের মুক্তির জন্য কূটনৈতিক চ্যানেলে চাপ বাড়িয়েছে ফ্রান্স, জার্মানি, সুইডেন, তুরস্ক সহ একাধিক দেশ। নিজ দেশে ফিরে যাওয়ার শর্ত হিসেবে ইসরায়েলি মুচলেকার নথিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ফ্রান্সের রিমা হাসান সহ 12 স্বেচ্ছাসেবীর প্রায় সবাই। তাদের কারাগারে পাঠানোর হুমকি আর ভয়ভীতি দেখানো হচ্ছে। অস্ট্রিয়ার গ্রাজ শহরে একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত 10 জন নিহত হয়েছে, আহত অনেকের অবস্থা গুরুতর। আত্মহত্যা করেছে সন্দেহভাজন হামলাকারী। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10টার দিকে স্কুলের ভেতর থেকে গুলির শব্দ পাওয়া গেলে পুলিশের বিশেষ বাহিনী কোবরা কমান্ডোরা স্কুলটি ঘিরে অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশের একটি 22 বছর বয়সী হামলাকারীর বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় মেয়র জানিয়েছে, সাথে থাকা অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছে হামলাকারী। সে ওই স্কুলেরই সাবেক ছাত্র। স্থানীয় গণমাধ্যমের দাবি, সহপাঠীরা তাকে নিয়মিত মানসিকভাবে অপমান অপদস্থ করত। অস্ট্রিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ORF জানিয়েছে, গুরুতর আহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। ওই হামলার জেরে স্কুলের আশেপাশের এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি অভিযানে নামে পুলিশ। ইউরোপের দেশগুলোর মধ্যে ব্যক্তিগত অস্ত্র রাখার দিক থেকে অস্ট্রিয়ার অবস্থান শুরুর দিকে। এক জরিপে দেখা গেছে, দেশটিতে প্রতি 100 জনের মধ্যে অন্তত 30 জনের ব্যক্তিগত অস্ত্র রয়েছে। ওয়ার্ল্ড পিস ইন্ডেক্সে নিরাপত্তম দেশের তালিকায় অস্ট্রিয়ার অবস্থান 10 নম্বরে। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালালে ভয়াবহ যুদ্ধের সূচনা হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। হামলা হলে কূটনৈতিক চেষ্টায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের সুযোগ হাতছাড়া হতে পারে বলে মনে করছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। অবশ্য তিনি স্বীকার করেছেন, ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে সেগুলো ধ্বংসের সাধ্য নেই ইসরায়েলের। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই জয়ী হতে পারবে না, বরং এতে এমন ভয়াবহ এক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বেই, যার মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ সংঘাত এমনকি পরমাণু যুদ্ধ পর্যন্ত উস্কে দিতে পারে, এমনই সতর্কতা জানাচ্ছে জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA। IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে বর্তমানে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা চালিয়ে যাচ্ছে তা ব্যর্থ হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একদিকে ইরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম পরিশোধন করছে, যা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো যেতে পারে। অন্যদিকে ইরানের পরমাণু অস্ত্র বানানো ঠেকাতে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে দেশটির পরমাণু স্থাপনায়। সম্ভাব্য এ দুই পরিস্থিতি বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছেন গ্রসি। ইসরায়েল যেন ইরানে হামলার মতো ভুল সিদ্ধান্ত না নেয়, এ ব্যাপারে সতর্ক করে দিয়ে গ্রসি বলেছেন, তাতে করে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পথ বন্ধ হয়ে যাবে। একই সাথে ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে নিশানা করে হামলা চালালেও ইসরায়েলের পক্ষে সেগুলো ধ্বংস করার সাধ্য নেই বলে উল্লেখ করেছেন তিনি। কেন তা সম্ভব নয় এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের অনেকগুলো পরমাণু স্থাপনাই অতি গোপনীয়, গভীর পাতালে নির্মাণ করা হয়েছে সেগুলো, এতটাই পাতালে যে ইসরায়েলের বোমা সেসব জায়গায় পৌঁছানোরই সক্ষমতা রাখে না। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে IAEA এর প্রধান বলেন, ইরানের পরমাণু তৎপরতা ও তা নিয়ে চলমান উত্তেজনা বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। সমঝোতা আলোচনা ব্যর্থ হলে সামরিক সংঘাত দেখা যেতে পারে, কিন্তু নিশানা করে হামলা চালিয়ে ইরানের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। সেগুলো অনেক বেশি সুরক্ষিত। স্পর্শকাতর অনেক পরমাণু স্থাপনাই আধা মাইল মাটির গভীরে বলে জানান গ্রসি। বহুবার ইরানের এ ধরনের পরমাণু স্থাপনা পরিদর্শন করেছে জানিয়ে গ্রসি বলেন, অনেক গভীরে ঘোরানো সুড়ঙ্গ বেয়ে নামতে হয় সেসব জায়গায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, তিনি যেন হামলা চালানোর মতো এমন কোনো পদক্ষেপ না নেন যাতে পরমাণু ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান সমঝোতা আলোচনা ভেস্তে যায়। ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। তবে ইরানের দাবি তাদের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ, পরমাণু অস্ত্র বানানোর পরিকল্পনা তাদের নেই। ইজল জোবায়ের, বাংলা ভিশন। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে আবারও গানের জগতে ফিরলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কেপ ব্যান্ড BTS এর RM এবং V। সম্প্রতি সামরিক ঘাঁটির সামনে জড়ো ভক্তদের অভিবাদন গ্রহণ করে জানিয়েছেন খুব শিগগিরই দুর্দান্ত পারফরমেন্স নিয়ে মঞ্চে ফিরবেন। জানা গেছে দলের বাকি সদস্যরাও জুন মাসের শেষ নাগাদ সামরিক বাহিনীর দায়িত্ব শেষ করে ফিরবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাউথ কোরিয়ার সামরিক বাহিনীতে বাধ্যতামূলক দায়িত্ব পালন শেষে এ বছরই ফিরছেন জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড BTS এর সব সদস্যরা। সাউথ কোরিয়ার আইনে 18 থেকে 28 বছর বয়সী সব পুরুষ নাগরিকদের জন্য সামরিক প্রশিক্ষণ ও সেবা বাধ্যতামূলক। সে নিয়ম মেনে BTS এর সদস্যরাও একে একে সামরিক বাহিনীতে যোগ দেন। এদিকে সদস্যদের সামরিক দায়িত্ব পালনের সময় ব্যান্ডটি কিছু সময়ের জন্য বিরতিতে ছিল। তবে 2025 সালেই সব সদস্যের ফেরার সম্ভাবনায় এবার উচ্ছ্বাস বিরাজ করছে ভক্তদের মধ্যে। 10 জন BTS এর সদস্য RM এবং V সাউথ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন। দলের অন্য সদস্যরাও জুন মাসের শেষ নাগাদ তাদের সামরিক দায়িত্ব শেষ করবেন বলে জানা গেছে। ফলে পুরো ব্যান্ডের সামরিক পর্ব শেষ হওয়ায় ভক্তরা আগ্রহ ভরে তাদের আবারও একত্রিত হওয়ার প্রতীক্ষায় রয়েছেন। চুনচনে সেনাঘাটির সামনে সমবেত ভক্তদের অভিবাদন জানিয়ে RM ও V জানান তারা খুব শীঘ্রই আবার মঞ্চে উপস্থিত হবেন। BTS এর বিশ্বব্যাপী ভক্তদের উদ্দেশ্যে V বলেন, যারা তাদের জন্য অপেক্ষা করেছেন তার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাদেরকে আরেকটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করেন এবং প্রতিশ্রুতি দেন যে তারা আবারও অসাধারণ পারফরমেন্স নিয়ে ফিরে আসবে। এর আগে BTS এর জিন ও জেহোক তাদের সামরিক দায়িত্ব সম্পন্ন করেছেন। বর্তমানে তারা একক পারফরমেন্স ও টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এদিকে 21 জুনের মধ্যে জিমিন, জাংকুক ও সুগার সামরিক দায়িত্ব শেষ করার কথা রয়েছে।
2022 সালের পর থেকে কোনো গ্রুপ প্রজেক্ট প্রকাশ করেনি বিটিএস। সদস্যরা আশা করছেন শিগগিরই পূর্ণ মিলনের মাধ্যমে তারা আবার একসঙ্গে পারফর্ম করবেন। গত ডিসেম্বরে জে-হোপ এক ম্যাগাজিনকে জানান প্রত্যেকেই তাদের ছোট ছোট স্বপ্ন পূরণে ব্যস্ত ছিলেন, এখন আবার সবাই একত্রিত হচ্ছেন। এটি তাদের জন্য খুবই আনন্দের বিষয়। এই সপ্তাহে ব্যান্ডের 12তম বার্ষিকীর উদযাপন উপলক্ষে বিটিএস ফেস্টা নামে বিশাল এক ইভেন্টের আয়োজন করেছে বিটিএস এর ম্যানেজমেন্ট কোম্পানি হাইব। যদিও সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে গত বছর জিন এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই খবর প্রকাশের পর হাইবের শেয়ারের মূল্য 2.3% বৃদ্ধি পেয়েছে এবং 3 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। সেনাবাহিনী থেকে অবসরের সময় ফুলের তোড়া হাতে RM জানান তিনি পারফর্ম করার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী। সম্ভবত সবাই এমনটিই চায়। তিনি আরও বলেন তিনি তার অ্যালবাম তৈরিতে মনোনিবেশ করবেন এবং খুব শীঘ্রই আবার মঞ্চে ফিরে আসবেন। এরপর তিনি ভক্তদের সামনে বাদ্যযন্ত্র বাজিয়ে পরিবেশন করেন। এদিকে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রিয় ব্যান্ড সদস্যদের ফেরার আনন্দে সাউথ কোরিয়ায় ছুটে আসেন ভক্তরা। 72 বছর বয়সী অস্ট্রেলিয়ান ভক্ত ফিলিপ ডার্বিশায়ার রয়টার্সকে বলেন এটি একটি অসাধারণ মুহূর্ত। এখন পর্যন্ত 4 জন ফিরে এসেছে, আরও 2 জন ফিরবে, তারপর সুগা। তারা আবার পূর্ণ দল হয়ে উঠবে, তাদের 7 রাজা আবার একসাথে থাকবে। এটি সত্যি দারুণ। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।